Me parece que ya hay que no alcanzó Santiago, igual hay algo que subió, alcanzó a escuchar. Yo tampoco, para mí Buenos Aires no আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। অসীম মিয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অসীম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বুলগেরিয়াতে আছি, অনেকদিন হয়ে গেল, আজকে লাইভে আসলাম। আর সার্বিয়া যাব, 2-3 দিনের ভিতরে সার্বিয়া যাবো ইনশাল্লাহ। ওইখান থেকে ফের ক্রোয়েশিয়া। তো বুলগেরিয়া তো একটা কালকে পোস্ট দিছিলাম, অনেকে আমাকে বলতেছে ভাই এটা তো খবর হয়ে গেছে বোধহয়। না, তেমন কিছু না। আগের যেগুলো পারমিট আসছে, অ্যাপ্রুভাল আসছে, এগুলো কোনো সমস্যা নাই। এগুলো সবই অ্যাপ্রুভাল, যেগুলো এখনো আসে নাই বা অ্যাপয়েন্টমেন্ট এটা আমরা পাই না, এগুলো সব পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং 11 তারিখে লোক আসবে এখানে, এসে যে এজেন্সি কাজ করতেছে সে এসে এখানে ডেটগুলো নিবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোর ব্যাপারে। তো আমি আশা করতেছি যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অপেক্ষা করতেছি আমরা, বা যাদের 2-1 জনের 4-5 জনের হয়তো বা অ্যাপ্রুভাল এখন আসেনি, সেগুলো সহ আমরা সব কিছু এই মাসে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর ডেট তো এখন লম্বা লম্বা ডেট হয়, আপনারা জানেন। ডেটগুলো এখন দীর্ঘ ডেট হয়, লম্বা ডেট হয়। কয়েকদিন আগে যারা পাইলো তাদের ব্যাপারে বলছিলাম একটা লাইভে যে ওদের মনে হয় সেপ্টেম্বর না অক্টোবরে ডেট পেয়েছে। তো এরকম লম্বা লম্বা ডেট হয় আর কি। কসোভোর আপডেট বলতে, কসোভোর যেগুলো পারমিট আসছে আমাদের, এগুলো পাসপোর্টগুলো আমাকে খুব দ্রুত পাঠাতে হবে। তো 4 তারিখের আগে তো এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু 4 তারিখে অফিস খুলবে, আমাদের অফিস তো বন্ধ এখন। তো এটা 4 তারিখের মধ্যে করে ফেলবো আর কি। হ্যাঁ, আর 6 তারিখের মধ্যে বাকি পারমিটগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর স্ট্যাম্পিংয়ের ব্যাপারে যতটুকু যা করার সেগুলো আমরা করতেছি। আপনাদের পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সগুলো আপনারা রেডি রাখেন, ঠিক আছে? আর সার্বিয়ার আল্লাহর রহমতে একটা বড় সড়ো ভ্যাকেন্সি আল্লাহ চাইতে পেয়ে গেছি ইনশাল্লাহ। তো এটার ব্যাপারে আবার সার্বিয়া যেতে হচ্ছে। ওই যে ট্যুরটা করে আসলাম না, সেই ট্যুরটার একটা সাফল্য আর কি ইনশাল্লাহ আমি বলবো। তো কন্ট্যাক্ট ছাড়া কোনো সার্বিয়ার কাজ উঠে না। কন্ট্যাক্ট ছাড়া কোনো কাজ উঠবে না, অ্যাপ্রুভ হবে না। পুলিশ কন্ট্যাক্ট করে অ্যাপ্রুভাল করে তারপরে হচ্ছে স্ট্যাম্পিংয়ের করতে হয়। এই ছাড়া কোনো কাজ উঠে না এখন। পারমিট সবাই দিচ্ছে, কিন্তু সেই পারমিটে এম্বাসিতে জমা হওয়ার পরে ওই পড়েই থাকে, কোনো আপডেট আসে না। তো এই জন্য যে কাজগুলো আমরা দেখছেন যে হচ্ছে, কিছু কিছু কাজ রেডি হচ্ছে, হ্যাঁ, এইগুলো ম্যাক্সিমাম কন্ট্যাক্ট, এবং কন্ট্যাক্টে কিন্তু হাই কন্ট্যাক্ট। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো যাওয়ার জন্য রেডি আছে, কোনো সমস্যা নাই। আর গতকালকে আমি একটা পোস্ট করছি যে এখানে তো আমি অনেকগুলো মিটিং করছি, প্রায় 25-26টা মিটিং হয়ে গেছে আমার, এবং আগামী 2-3 দিনে আরও 7-8টা মিটিং আছে ইনশাল্লাহ। তো এখান থেকে আমি বড়সড় একটা সাফল্য নিয়ে আমি ইয়েতে ঢুকবো, আল্লাহ চায় তো সার্বিয়াতে ঢুকবো। তো যাদের সাথে মিটিং করছি তাদেরই একজন আর কি আমার বলছিল যে তোমাকে আমি পরে জানাচ্ছি। তো গতকালকে রাতে সে আমাকে একটা মেসেজ করলো যে আমি কোনোভাবেই বাঙালিদের সাথে কাজ করতে রাজি না, কারণ এই পর্যন্ত আমি বাংলাদেশি 150 জন লোক বুলগেরিয়াতে আনছি এবং প্রত্যেকেই কোম্পানি ছেড়ে চলে গেছে। তো আমি কোনোভাবেই আর বাংলাদেশের সাথে কাজ করতে রাজি না, ঠিক আছে? তো আমি অনেক ইনিয়ে বিনিয়ে তার সাথে বললাম যে স্যার দেখেন, আমরা সিকিউরিটি দিতে রাজি আছি, আমরা কি বলে আমাদের লোকগুলো যাবে না, তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি মানিয়ে নিব, তারপর আমি তাদেরকে কাজ শিখে দক্ষ করব, এইসব বলে তাদের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বললাম। সে আমাকে একদম একদম খাড়ার উপরে বলতে পারেন যে সামারার মতো বলে দিল যে না, আমার বহুত দেখা হয়ে গেছে, আর দেখতে চাই না। তবে তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে তুমি নেপালি অথবা চাইনিজ, ফিলিপাইনো, এই 3 দেশের লোক যদি আমার দিতে পারো, আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি, ঠিক আছে? এটা আমাকে বললো। তো অপু আমাকে ফোন দিও, হ্যাঁ, এই অপু সহ ক্রোয়েশিয়ার ওই যে
কুদ্দুস এবং রাকিব, তোমরা আমার একটু কল দিও, ঠিক আছে? আর আমি সম্ভব হইলে নিজেই কল দেবো ইনশাল্লাহ। আমি একটু দূরের উপরে আছি, খুব ব্যস্ততার মধ্যে আছি, আর একটু পর বৃষ্টি হয় তো বেরোতে পারতেছি না। তো ক্রোয়েশিয়ার আপডেটের ব্যাপারে যেটা আমি আগেও বলছি, এখনও বলছি, গতকালকে অনেকে আমাকে আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছে, তাদেরকে আমি বলছি যে আসলে ক্রোয়েশিয়া ওইভাবে আছে, বাট আমার একটা বড় এজেন্সি যার সাথে আমি ইদানিং কাজ করতেছি, তো সেও আমাকে গতকালকে রাতে ধারণা দিল যে ক্রোয়েশিয়ার ভিসা তো বন্ধ হয় না, কাজ তো বন্ধ হয় না, এটা হোল্ড করা আছে। সরকারিভাবে এমপ্লয়ার এবং এজেন্সি তাদের অনেক সংস্কার করতেছে এরা, এবং অনেক নতুন নতুন আইন করতেছে, সংযোজন বিয়োজন এগুলো করতেছে, এবং খুব খুব রিসেন্ট বলে যে খুব তাড়াতাড়ি এগুলা ওপেন করে দিবে ওরা, হ্যাঁ, ছেড়ে দিবে যেগুলা এই যে এখন হ্যাশ টেস্ট করা যায় না, অনলাইন টনলাইন করা যায় না, হ্যাঁ, এগুলো সব ওরা সার্ভার টার্ভার ওপেন করে দিবে। তো বললো যে তোমরা ওয়েট করো, এগুলো খুব দ্রুত চালু হয়ে যাবে। কিন্তু আমাদের অনেকেই তো আছে বলে যে, যেমন আমি আমি একটা কথা বলি, একটু খেয়াল করে শোনেন, যে নভেম্বর থেকে আজকে এপ্রিল মাসের 2 তারিখ এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত কোনো কাজ হয়নি। তো এই পর্যন্ত যতগুলো ফাইল আমাদের হোল্ড হয়ে আছে, তা আপনি নভেম্বর থেকে ধরেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস হয়ে গেছে। এখানে 6 মাসে কারো কোনো কাজ হয় না। যেখানে আমরা পারমিট পাওয়ার কথা শত শত, সেখানে পারমিটগুলো হোল্ড। যেখানে আমাদের অনলাইন হওয়ার পরও সেই অনলাইনগুলো ওইভাবে পড়ে আছে, যার কারণে দেখেন না এখন ফেসবুকের সব গ্রুপে মাশাল্লাহ আমার নামে সেই হইতেছে যে ইয়ার ব্যবসা করে, কি বলে, স্লিপের ব্যবসা করে, অনলাইন স্লিপের ব্যবসা করে, পারমিট দিতে পারে না, এই না সেই না। পারমিট দিতে পারতাম তো বানায়া, এগুলো অনেকে করে, তো এগুলো আমরা করি না দেখিয়ে আমাদের যত সমস্যা, এবং অনেক দেখলাম যে টাকা মেরে দিচ্ছি এনে সেই না। তো এগুলো নিয়ে আসলে নানা সময় নানা কথা বলছি, আমি অনেক রাগারাগি করছি, অনেক গালাগালি করছি। তো শেষবারের মতো ওই দিন একটা পোস্ট করে বলছি যে না, আমি আসলে এগুলো নিয়ে কোনো কথাই বলবো না, যে যার খুশি যে যেমনি ইচ্ছা বলুক, আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তো এই ক্রোয়েশিয়ার ফাইলগুলা যাদের 6 মাস 8 মাস পর্যন্ত হয়ে গেছে, কাজ তো হয় নাই, 6 মাস, লাস্ট 6 মাস তো কোনো কাজ হয় নাই, ধরেন তার আগে 2 মাস আগে আমি ফাইল নিছি, তার মানে ফাইলগুলোতে পড়ে আছে। তো তাদের তো ধারণা যে এই লোকটা আসলে করতেছেটা কি। এমন যদি হইতো যে অন্য মানুষ কাজ করে ফাটাই ফেলতেছে, তাইলে আমি বলতাম যে হ্যাঁ, আমি তো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ক্রোয়েশিয়ার ব্যাপারে তো আপনারা জানেন যে ক্রোয়েশিয়া আমাদের কেমন কাজ হইতো বা কি অবস্থা আছে আমাদের। এখনো বলি, যদি ক্রোয়েশিয়া আমার কাজ আল্লাহর মধ্যে শুরু হয়ে যায়, ক্রোয়েশিয়ার কাজ চালু হয়ে যায়, তাইলে আমি হয়তো বা এইসব দেশ ঘুরে বেড়ে আমার করার দরকার নাই, খেয়ে না খেয়ে এইভাবে পড়ে থাকা, গোসল করতে পারি না। গতকালকে আমি এখানে গোসল করতে পারি না, এত ঠান্ডা। আর যে হোস্টেলটা আছে, এই হোস্টেলটা আসলে তেমন একটা সুবিধার না, তারপরে আছে অনেকদিন থেকে। এই হোস্টেলটা আসলে ইয়ে নাই, ওই যে হিটারের গরম পানি টানি এগুলো হয় না, যার কারণে আসলে গোসল করতে খুব ভয় লাগে, করি না আর কি। তো এত কষ্ট করে আমি দৌড়াই বেড়াচ্ছি, এই বুলগেরিয়া, আজকে সার্বিয়া, কালকে আবার কসোভো, এই না সেই না, নানা দেশে ঘুরে বেড়াচ্ছি, এবং খুব কষ্ট করতেছি। দৈনিক এক বেলা করে খাচ্ছি, হ্যাঁ, মুসলমান হোটেল খুঁজে খুঁজে দৈনিক এক বেলা করে খাচ্ছি আর কি, যে কারণে হয়তো আমার পেট টেট অনেক ই হয়ে গেছে। তো যার কারণে হয়েছে কি, আপনাদের জন্য দৌড়াইতেছি। তো আলহামদুলিল্লাহ আমার এগুলো, এই দৌড়ের কিছু রেজাল্টও চলে আসতেছে আলহামদুলিল্লাহ, বড় সড়ো পরিবেশে ইয়াতে আল্লাহর মতো রেজাল্টও চলে আসতেছে। তো যদি আল্লাহ চাহে তো ক্রোয়েশিয়া চালু হয়ে যেত, আমার আর এগুলো নিয়ে ঘুরতে হবে না, আমি আগের মতো ওই এক দেশ ক্রোয়েশিয়া নিয়ে ঘুরে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যে যা খুশি যেমনি খুশি আপনারা বলেন, আমার কাছে কিছু যা আসে না। আমি একটাই কথাই বলবো, আমার কাছে যদি কেউ টাকা পায়, সে আসবে অফিসে। আমি যদি কারো টাকা মেরে দেই, সে আসবে অফিসে, সে পারিবারিকভাবে সেটা মোকাবেলা করবে, সে আইনিভাবে সেটা মোকাবেলা করবে, ফেসবুক গ্রুপে যাবে না। আবার অনেকে আমাকে কয়েকদিন ধরে দেখলাম যে চিঠি লেখছে, বিভিন্ন পোস্টের নিচে লিখতেছে যে আমি করতে পারতেছি না, ওই যে কোনো কাজ করি না, বুলগেরিয়ার পারমিট অ্যাপ্রুভাল আনি বসায় রাখছি, ডেট দিতে পারতেছি না। হ্যাঁ, ডেট মানে আমি দেবো, মানে আমি এম্বাসির মালিক, আমি ডেট দেবো, অথচ তাদেরকে বলা হয়েছে যে ডেটগুলো ম্যানেজ করে দিবে কোম্পানি, কিছু ডেট দিছে, আর বাকি ডেটগুলো খুব দ্রুত আমরা পেয়ে যাবো। তো আমি জানি এগুলো আমাদের কাস্টমাররা করে না, পোস্ট করে না, কারণ যারা পোস্ট করে তারা আমাদের কাস্টমার না। কোনো না কোনো বিগ হাউস কাস্টমার তো অবশ্যই আছে, সবাই তো আর ভালো না, সব কিছু তার বুঝে না। এদের মধ্যেও কিছু আছে ওই যে এইসব পোস্ট মোস্ট দেখে তাদের মাথা হয়তো গরম হয়ে গেছে। আবার অনেকে তো আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে, আমি তো দেখি তাদের অ্যাটিটিউড দেখি, এবং তারা বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত আছে, এবং নিজেরাই হোয়াটসঅ্যাপে নানা গ্রুপ খুলে বসে তাদের মতো করে তারা গল্প সাজায়। তো তাদের অনেকে হয়তো নিজেরা করে না, এই জন্য সেই জন্য দিয়ে এগুলো পোস্টগুলো করায় আর কি। যাই হোক, তাতে কিচ্ছু যায় আসে না। একটা কথা মনে রাখবেন, পারমিট এবং অ্যাপ্রুভাল এমনি এমনি আসে না,
এটা মাথায় রাখবেন। হ্যাঁ, পারমিট এবং অ্যাপ্রুভাল আসার পরে কত নির্লজ্জ হইলে এগুলো পোস্ট করতে পারে যে পারমিট অ্যাপ্রুভাল আনি বসে রাখছেন, ডেট দিতে পারেন না, আপনি কোনো কাজ পারেন না, কত বড় অসভ্য হইলে এগুলো বলতে পারে। ঠিক আছে, তো এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না, কেউ না কেউ এগুলো করায়, আমাদের কাস্টমারদের থেকে কেউ না কেউ করায় এগুলো। তো করুক, কিচ্ছু যায় আসে না, আমি এগুলো প্রোটেস্ট করতে রাজি না এবং এগুলো প্রতিবাদও করি না। আর ওই এসব যারা আমার বিভিন্ন পোস্টের মধ্যে করে তাদের জন্য আমি একটা সুন্দর কমেন্ট রেডি রাখছি, এটা খালি আমি কপি পেস্ট করি, আপনারা পড়ে নেবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। যাই হোক, তো ক্রোয়েশিয়ার কাজগুলো যত দ্রুত সম্ভব শুরু হয়ে যাক। আর ক্রোয়েশিয়ার যে কাজগুলো আমাদের হোল্ড আছে, অনেকে আমাকে নক দিচ্ছে ভাই আমরা আর অপেক্ষা করতে পারবো না, আমাদেরকে অন্যদিকে দেন। তো তাদের জন্যে আসলে আমাদের এই বুলগেরিয়ার ভালো এই ট্যুরগুলো আর কি ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের ভালো রেজাল্ট আসতেছে। আমরা ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম, যেহেতু এটা সেনজেন দেশ, আপনার এখান থেকে কাজের সুব্যবস্থা আছে, আপনি এখান থেকে চাইলে অন্য দেশে মুভ করতে পারবেন। তবে 1 বছরের আগে কখনোই না, আমরা সিকিউরিটি ছাড়া নতুন ফাইল তো নিবই না। আর যারা আমাদের এখনো আছে তাদেরকে যথাযথ কাজ শিখিয়ে তারপর আমরা এইসব কোম্পানিতে এনে দেবো। কারণ দেখতে তো পাচ্ছেন যে কালকে একটা পোস্ট করলাম না যে তারা আমাদের সাথে কাজ করতে রাজি হয় না। এটা কিন্তু আমি যাদের সাথে মিটিং করলাম, এ পর্যন্ত 25টা মিটিং হয়েছে আমি বলছি, এবং আরও 7টা মিটিং আমার সামনে আছে, প্রত্যেকেই এই কথা বলছে যে তোমাদের বাংলাদেশিটা থাকে না, যদি ইন্ডিয়ান বা নেপালি দিতে পারো খুব খুশি। ওরা ইন্ডিয়ানের ব্যাপারেও এখন একটা তেমন আগ্রহ দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে ওরা নেপালি, চাইনিজ এবং ফিলিপিনো। বললো যে এদের ব্যাপারে যদি তুমি কাজ করতে পারো তাহলে অনায়াসে কাজ করতে পারো। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের এই রাস্তাগুলো আপনারা আর বন্ধ করবেন না। আগামীতে আমাদের যারাই আসবে আমরা কড়া করে একদম তাদের সাথে ডিল করে আনবো। প্রয়োজনে সিকিউরিটি মানি রাখবো আমরা। হ্যাঁ, 1 লাখ 2 লাখ টাকা আমাদের ব্যাংকে থাকবে। হ্যাঁ, আপনি এখানে 1 বছর থাকবেন, থাকার পরে আমাদের থেকে এই টাকা নিয়ে যাবেন। বলবেন যে এই টাকা দিয়ে আপনি কি করবেন, ওই টাকা আমার ব্যাংকেই থাকবে, আমি অন্য কোনো ব্যবসায় খাটাই না, আমার কোনো ব্যবসা নাই, আমার এনাদার কোনো ব্যবসা নেই। যে যাই বলুক, যে মাদার চো যাই বলুক না কেন, আমার এনাদার কোনো ব্যবসা নেই। আমার ওই একটা অফিস আছে, ওইখানে তারেক, সোনিয়া, জাহিদ এবং আমাদের সোহেল ভাই, এই 4 জন বসে আমি তাদেরকে মাসে মাসে স্যালারি দিই। ঠিক আছে, আর আমি এখান থেকে নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ বের করার চেষ্টা করি। এই ছাড়া আমার আর অন্য কোনো কিচ্ছু নেই। ওকে, এবং যে যাই বলুক না কেন, কোনো ডকুমেন্ট তো নাই যে আমি কি করতেছি না করতেছি। অনেকে বলে যে আমার নাকি মালয়েশিয়াতে 4 কোটি টাকার হোটেল ব্যবসা, মালয়েশিয়াতে। চিন্তা করেন, মালয়েশিয়ার আমার কোনো বিষয় নেই। এবং অনেকে বলছে যে সৌদি আরবে নাকি আমার ব্যবসা আছে, এবং ইউরোপে নাকি আমার নানা রকম ব্যবসা, এবং 40-50 কোটি টাকা আমার এখানে বিনিয়োগ করা আছে। কত বড় জারজ হইলে আসলে এসব জারজ নিউজ দিতে পারে, ভাবতে পারেন? তো এগুলো তো যখন এগুলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এবং এক একটা গ্রুপের মধ্যে ধরেন অনেক মেম্বার থাকে, 1 লাখ 1.5 লাখ মানুষ থাকে, ওরা তো এগুলো দেখে। তো যারা আমার সম্পর্কে জানে তারা তো পজিটিভ থাকে, আর যারা আমার সম্পর্কে সন্দিহান, ধরেন আমার কাছে ফাইল জমা দিচ্ছে, সে আমার নিয়ে সন্দেহ করতেছে, হাই এইসব তার নামে এইসব পোস্ট করতেছে, সে না জানিয়ে আমার এই টাকাটাকে মেরে দিয়ে চলে যায় বা কিছু একটা, তার ভিতরে কিন্তু সন্দেহের বীজ আস্তে 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 এগুলো কিন্তু অঙ্কুরিত হয়, বড় হয়, একটা সময় এটা ব্লাস্ট হয়। ঠিক আছে, তো এই লোকগুলা এগুলো করতেছে, এগুলো দেখে দেখে অনেকেরই মন খারাপ হয়, অনেকের মনক্ষুণ্ণ হয়। সত্য হোক মিথ্যা হোক, প্রথম দর্শনে কিন্তু একটা আপনার হয়ে যাবে। হ্যাঁ, সন্দেহ আপনার ভিতরে ঢুকিয়ে যাবে যে হ্যাঁ হয়তো বা হইতেছে, কারণ এখন তো তার কোনো কাজ উঠতেছে না, তাইলে এই টাকাগুলো কই? শুনেন, আপনাদের টাকাগুলো ক্রোয়েশিয়ার এজেন্সির পকেটে, এটা মাথায় রাখবেন। এই যে অনলাইন হয় না, টাকা ছাড়া অনলাইন হয় না, 5 টাকা হইলেও দিতে হয়। এই যাদের পারমিট বের হয় না, টাকা ছাড়া পারমিট বের হয় না, এটা মাথায় রেখে প্রত্যেকটা টাকা জায়গায় ইনভেস্ট করা লাগানো আছে ক্রোয়েশিয়ার, এগুলো কোনো ফলাফল আসে না। এই যে আপনাদের ফাইলগুলো অনেকেই ফেরত নিয়ে যাচ্ছেন, আপনারা ভাবছেন তো সিরিজ জীবনের জন্য হয়তো বা ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, তাদের জন্য একটা কথা বলি, আপনাদের কান্নার সময় আসতেছে। আমার সাথে অনেকের 9 লাখ, 10 লাখ, 11 লাখ, 12 লাখ এরকম টাকা ডিল আছে। ঠিক আছে, এখন যারাই ফাইল নিতে চায় আমি খুব সুন্দর মতো দিয়ে দিই, কিন্তু অবশ্য অনেক বুদ্ধিমান আছে, তারা এই দিক দিয়ে দেয়। যেমন কেউ কসোভোতে দিচ্ছে, কেউ বুলগেরিয়াতে দিচ্ছে, কেউ আবার ওই এখন ওই যে পর্তুগালের দিকে শিফট করছে, তারা সরে যাচ্ছে যে কোনো না কোনোভাবে তাদেরকে ইউরোপ আসতে হবে। আর অনেকে ফেসবুকে পোস্ট দেখে বলে যে অনেকদিন হয়ে গেছে, ফাইল ফেরত দিয়ে দেন। তারা খাবে ধরা, যখন কাজ শুরু হবে তখন কিন্তু হিউজ পরিমাণ টাকা বেড়ে যাবে। এবং যতটুকু দেখতেছি বুলগেরিয়ার মতো দেশ এখন 12 লাখ 13 লাখ টাকা করে হাঁকাইতেছে, কারণ পারমিটগুলো এখানে 2800 থেকে 3000-এর মধ্যে ছিল, আর এখন 6000 টাকার মধ্যে নিতে হয়, 6000 ইউরোর মধ্যে নিতে হয়। তো যারা নিচ্ছেন, আমরা কিন্তু কাউকে কিছু বলিও না, রিকোয়েস্টও করি না যে ভাই থাকেন আমাদের সাথে। হ্যাঁ, যাদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে থাকেন, চুপচাপ পড়ে থাকেন, কাজ হবে ইনশাল্লাহ। আর যারা বেশি অস্থির হয়ে গেছে ওই ফেসবুকের পোস্ট মোট দেখে, তাদেরকে আমরা খুব সুন্দর মতো দিচ্ছি। এবং যারা চলে যাচ্ছে কয়দিন ঘুরে ঘাড়ে, তাদেরই আবার অনেকে আমার কাছ থেকে নক দিচ্ছে। তো এটা হবে, আপনিও পরবর্তীতে আবার আমাকে নক দিবেন ইনশাল্লাহ। মনে করেন না রেজাল্ট করি ফুরে গেছে। হ্যাঁ, এই ক্রোয়েশিয়ার সমস্যাটার কারণে
ভালো ভালো এজেন্সি যারা যারা ভালো কাজ করতেছিল তারা অনেক বড় লসের শিকার হয়েছে, অনেক বড়, বিশাল বড়, কোটি কোটি টাকা লসের শিকার হয়েছে। এবং এতে একটা জিনিস ভালো হয়েছে, যারা এই পাড়া গলি মহল্লায় চিপায় চাপায় ওই দোকান করে বসে বসে আপনাদের ফাইল টেল নিয়েছে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছে, এরা কিন্তু হারাই গেছে। এরা সোজা হইতে পারবো না, কারণ তাদের টাকাগুলো ইউরোপিয়ানদের পকেটে চলে গেছে। আর ইউরোপিয়ানদের পকেটে যারা একবার টাকা ঢুকবে, এই টাকা আর বের করা যায় না, এটা মাথায় রাখবেন। তারা কি করে জানেন? কাজের আপডেট। আচ্ছা ঠিক আছে, এখানে তো ফেল হইলাম, ইনশাল্লাহ আমরা আবার স্ট্রংলি শুরু করতেছি। ইনশাল্লাহ তো বলে না যে স্ট্রংলি আবার আমরা ফিরে আসতেছি, অন্য কোনো দেশ নিয়ে আমরা কাজ করবো। কিন্তু ওই যে রিফান্ডের কথা তারা বলে না, বাট আমরা তো ঠিকই রিফান্ড দিয়ে দিই। তো এইখানে অনেক এজেন্সি বিশাল বড় বড় ধরা খাইছে এবং অনেক বেশি লুজার হয়েছে, তার মধ্যে কিন্তু আমিও আছি। তো আল্লাহর মতো আমি হারাই যাইনি এবং হারাবো না। নামছি এখানে, হয়তো যতদিন আল্লাহ তৌফিক দেয় আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো এবং সেবার বিনিময়ে 2 পয়সা পকেটে নেওয়ার চেষ্টা করবো, আর যতদিন সম্ভব হয় আর কি। কিন্তু আপনাদের এইসব অযাচিত মন্তব্য, জায়গায় জায়গায় পোস্ট, এই না সিনে দেখলে আসলে মনক্ষুণ্ণ হই। আপনি একটা লোক চোর, তাকে যদি আপনি চোর বলেন, সে কিন্তু প্রতিবাদ করবে না এবং সে শুনে যাবে, ঠিক আছে, তার ভিতরে এই গুণটা আছে। কিন্তু আমার ভিতরে বা আপনার ভিতরে যে গুণটা নাই, এটা যখন আপনাকে বলা হবে, আপনার ভিতরে ঠিকই প্রতিক্রিয়া হবে। আপনি বলবেন যে আরে পাতা দিয়েন না, কানে নিয়েন না, এগুলা। এটা কিন্তু হয় না, আমরা তো মানুষ না। যেটা আমার মধ্যে নাই সেটা যদি আমি প্রতিনিয়ত শুনতে হয়, তাহলে অবশ্যই আমার ভিতরে একটা প্রতিক্রিয়া তো অবশ্যই আসবে। আমি ইরাক থেকে সার্বিয়ার ফাইল দিতে চাই, বা ইরাক থেকে সার্বিয়ার ফাইল দিতে পারবেন, বাট ওই পাসপোর্ট যখন অ্যাপ্রুভাল আসবে না, তখন পাসপোর্ট পাঠিয়ে দিতে হবে কুরিয়ারের মাধ্যমে। তারপরে পাসপোর্ট যখন স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, টাকা পয়সা ক্লিয়ার করে দিলে আমরা আবার পাসপোর্ট আপনাকে পাঠিয়ে দেবো। তখন আপনি ওইখান থেকে, আমরা টিকিট করে দেবো, আপনি ওইখান থেকে ফ্লাইট দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় এর সাথে বেটার হলো যে আপনি বাংলাদেশে চলে এসে স্ট্যাম্পিং যখন হয়ে যাবে, তখন বাংলাদেশ থেকে এসে ম্যান পাওয়ার করে এখান থেকে ফ্লাইট দেওয়া সহজ। ইরাক থেকে আসলে ইরাকের সম্পর্কে তেমন আসলে জানাশোনা নাই তো আমাদের। দুবাই, কাতার টাতার এগুলো নিয়ে মানুষ আসলে কাজ করে আর কি। হ্যাঁ, তো যারা আসলে দুবাই টুবাই ইয়ে থেকে কাজ করি আমরা, মিডিল ইস্ট থেকে, সৌদি, দুবাই টুবাই এইসব দেশ থেকে হয় আর কি। বাট ইরাক, সিরিয়া, লেবানন এগুলো থেকে তো আসলে আমরা তেমন কাজ করি না আর কি। তো সেই জন্য আমার মনে হয় বিষয় টিষয় হইলে বাংলাদেশ থেকে ফ্লাইট দেওয়াটাই বেটার হবে। কারণ ওই দিক থেকে কীভাবে ফ্লাইট দেয় না দেয় আমার এগুলো জানাশোনা নাই। এয়ারপোর্ট অ্যালাউ করে কিনা বা নানা বিষয় আছে, এবং আপনি ইরাকে বৈধভাবে আছেন কিনা এটাও একটা বিষয়। হ্যাঁ, কারণ আপনার যদি ইরাকের ভিসা না থাকে, বৈধভাবে না থাকেন, তাহলে আপনাকে এয়ারপোর্ট জীবনেও অ্যালাউ করবে না, ঠিক আছে। এবং আপনি যে কোম্পানিতে আছেন, এই কোম্পানি থেকে অবশ্যই এনওসি চাইতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা সমস্যা হইতে পারে। বাসার কসোভো আসতেছে ইনশাল্লাহ, কসোভো নিয়ে চিন্তা করো না। আর ক্রোয়েশিয়ার তো আপডেট বললাম, আমি যা অবস্থা যাইতেছে এই অবস্থায় আছে। তো যাই হোক, সার্বিয়া যাচ্ছি আবার সামনে। অনেকে আমাকে বলে যে ভাই আপনি তো দরবেশ হয়ে গেছেন, এই না সে না। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আপনি অবজ্ঞা করে বলেন, হিংসা বলেন, যাই বলেন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। দরবেশ বাবা তো ইয়ারও বলে, ওর নাম কি, ওই যে সাদা দাড়ি কেটে যে পুলিশে ধরার সময় দাঁড়িয়ে কেটে দিয়ে আনিসুল হক সহ ব্যাকজিমকো চেয়ারম্যান সালমান আফরন, এরা তো দরবেশ বললে মানুষ না। তা হাজার হাজার কোটি টাকা মানুষের মারছে, কিন্তু আমলার মতো আমরা তো 1 টাকাও মারি নেই। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যা ইচ্ছা বলতে পারেন, আমার কিচ্ছু যা আসে না, আমার ভালো মাকা হবে না। হ্যাঁ, অনেকে বলে ভাই দেখছেন তার ব্যবহার কত খারাপ। আমি দেখছি তো, এইসব আজেবাজে পোস্ট করে, সে গালি খাওয়ার জন্য পোস্ট করে। যখন গালি দেয় তখন বলে এই যে দেখছেন গালি দিতেছে, এই লোকের মুখ খারাপ। আমি তো মুখ খারাপ আগে থেকেই বলছি যে হ্যাঁ, আমার বিরুদ্ধে যারা এইসব আজেবাজে কথা বলবে, আমি তো কাউকে ছাড় দেবো না, প্রশ্নই আসে না। আমি তো চোর না, যে চোর সে চুপচাপ থাকবে, ঠিক আছে বলুক, তাতে কিছু যায় আসে না, বাট আমি তো প্রতিবাদ করবোই। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু এখানে সন্ধ্যা তো একটু দেরিতে নামে দেখলাম আর কি। তো যাই হোক, ভাবছিলাম যে অনেক দিন হয় আপনাদের সাথে কোনো কথা হয় না, এবং এইখানের কাজের কি পরিস্থিতি এগুলো নিয়েও কথা বলার ছিল, জানানোর ছিল। অনেকে নক দিচ্ছেন। তবে একটা জিনিস আজকে থেকে বলে দিই যে আমি হোয়াটসঅ্যাপে নিয়মিত আর আগের মতো সময় দিতে পারবো না। আজকে সকাল থেকে 4টা পর্যন্ত টানা, আজকে সকাল থেকে 4টা পর্যন্ত টানা আমি হোয়াটসঅ্যাপে ছিলাম। এখন আমার চোখ দেখেন ঘোলা হয়ে গেছে, আমি একদম ঝাপসা দেখতেছি সামনে। এই যে বসে বসে শুয়ে যদি আমি 24 ঘন্টা এইভাবে হোয়াটসঅ্যাপেই পড়ে থাকি। আজকে সকালে 11টায় এবং 11টায় একটা মিটিং ছিল, এটা আমি মিস করে ফেলছি।
পরে তার কাছে ক্ষমা টমা চাইছি, কারণ এত পরিমাণ মেসেজ আসে এগুলোতে অ্যান্সার দিতে হয়। গতকালকে যখন আমি ফোন খুললাম দেখি যে 1500 মেসেজ টেক্সট, এখানে 1500 টেক্সট এবং মেসেজ। ও মাই গড, এগুলো আপনি কখন অ্যান্সার দিবেন? যখন 1500 মেসেজের ধরেন আপনি 100টার অ্যান্সার দিলেন, 100টার আমাকে একজন সালাম দিচ্ছে, আমি বললাম ওয়ালাইকুম সালাম, তাহলে তার কিন্তু আর একটু কথা আছে, সে আবার বলবে যে ভাই কেমন আছেন, আমি আবার তার বলবো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের কি আপডেট, তখন তাকে আবার আপডেট দিতে হবে, তখন সে আবার বলবে যে এই দিনের মধ্যে কি হয়ে যাবে। এখন তারা যদি আমি এটার অ্যান্সার না দেয়, সে আবার মেসেজ দিতে থাকবে, আবার মেসেজ দিতে থাকবে, আবার ফোন দিতে থাকবে, আবার মেসেজ দিতে থাকবে, এই হলো অবস্থা। তো এতে করে আপনি কখনোই কাজ করতে পারবেন না। এই জন্য আমি অ্যাভেলেবেল পাবো না, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে কাজ করতে হবে, আপনাদের দায়িত্ব নিয়ে আসছি, গুরু দায়িত্ব নিয়ে আসছি, এগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে, কাজ উঠাতে হবে। এই শুধু শুধু হোয়াটসঅ্যাপে সময় দিয়ে দিয়ে, এই যে দেখেন এই বাইরের দৃশ্য অনেক সুন্দর। আমি জানি না বুলগেরিয়াতে এসে কেন মানুষ পলায়, এত সুন্দর দেশ, এত ভালো সুযোগ সুবিধা এখানে। এই যে এখানে ল্যাব আছে না, আমি ল্যাব ভাঙাইলাম, এখানে একটা ল্যাব আছে আপনার 1 ইউরোতে আপনি 1.9 ল্যাব পাবেন, তার মানে ইউরোর কাছাকাছি 66-67 টাকার মতো হয় বাংলা টাকায় আর কি। হ্যাঁ, তো খুব ভালো মূল্যবান এটা হলো সুফিয়া সেন্টার। এই যে পাশে হলো ওই যে ওই পাশে হলো সুফিয়া সেন্টার, এখানে একটা মোরাল আছে, যেগুলো আমি ভিডিও করছি, আমার পেজে দিব ইনশাল্লাহ, দেখাবো। খুব সুন্দর, সুযোগ সুবিধা খুব ভালো। আমি কিছু কোম্পানিতে দেখলাম, তো ওদের অ্যাকোমোডেশন খুব সুন্দর এবং চকচকে ঝকঝকে। তবে এই সুফিয়া যে সিটিটা, এটা আপনার অনেক ঐতিহ্যবাহী এটা সিটি এবং খুব পুরনো ঐতিহাসিকভাবে। এখানে কি বলে 400 বছর আগের 400 বছর আগের নানা স্থাপনা দেখলাম, ওই পাশে কিছু ভিডিও করছি, পেজে দিবেন ইনশাআল্লাহ। তবে একজাক্ট এই জায়গাটার আসলে একটা নাম আছে দেখলাম এখানে বড় করে, এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবেন। আচ্ছা, রোমানিয়ার কাজ কি বাংলা থেকে হয়? রোমানিয়ার কাজ বাংলা থেকে যারা করে, এটা সিস্টেম হলো যে ইন্ডিয়া যেতে হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। এখন বাংলাদেশের বাঘা যারা রোমানিয়ার কাজ করতে, আমি তো জীবনে রোমানিয়ার কাজ করিনি, ওই শুরুর দিকে 5-6টা কাজ করছি, তারপর আমরা রোমানিয়ার কাজ করিনি। তো এটা যেহেতু ইন্ডিয়া রিলেটেড এবং ইন্ডিয়াতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় অনেক টাকা দিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা ভাগা যাদের প্রচুর সাকসেস রোমানিয়ার, তারা এখন বাংলাদেশ থেকে ফাইল নিচ্ছে না। সেই জায়গায় আমি তো প্রশ্নই আসে না। আমার রোমানিয়া সফরের কথা ছিল, কিন্তু আমি দেখলাম যে না, রোমানিয়াতে দেখলাম যে সৌদি আরবে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব সমস্যা, মালয়েশিয়াতে ডেট পাওয়া যায় না। তো চিন্তা করলাম দূর, এই খামাখে এগুলো এমনি লুজার হয়ে গেছে, দুনিয়ার বদনাম, তার চাইতে এগুলো বাদ, রোমানিয়া একদম স্কিপ করছি। তো আপনি চাইলে অন্য কারো মাধ্যমে রোমানিয়া ট্রাই করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে রোমানিয়া আসলে কাজ এখন উঠানো খুব টাফ, বিশেষ করে বাংলাদেশ থেকে তো হয়ই না, মধ্যপ্রাচ্য থেকে অনেকেই করতেছে টুকটাক। ঠিক আছে, সৌদি আরব থেকে তেমন একটা হয় না, কাতার থেকে কিছু হয়, মালয়েশিয়া থেকে টুকটাক হয় এই। আর সার্বিয়ার যাচ্ছি ইনশাল্লাহ, আমার যেগুলো আছে আগের পারমিট হাতে চলে আসছে অনেকদিন থেকে, 3 মাস 4 মাস ধরে ফালাই থুইছি। এগুলো যদি কোনো বন্দোবস্ত পারি তাহলে অনলাইন করবো, নাহলে এগুলো বাদ দিয়ে নতুন ডিল আছে আমার একটা, যেটা আমি ভিডিও শুরুতে বললাম, এগুলো আমি করবো ইনশাল্লাহ। আর আমাদের তুহিন ভুঁইয়া আমাদের সহ, এখানে আমাদের শফিক ভাই সহ এখানে আমাদের 20 জন আছে, যাদেরকে আমরা চেক রিপাবলিকে ডাইভার্ট করেছি, তাদের পারমিট আবার রিসেন্ট পাবো। আজকে একটু আগে আমার সাথে কথা হয়েছে, এগুলো আমরা খুব রিসেন্ট পেয়ে যাবো ইনশাল্লাহ, এবং এগুলোর ফি জমা দেওয়া হয়ে গেছে পারমিটের জন্য, এগুলো আমরা পেয়ে যাবো। তো পাওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ার বিষয়টা করে ফেলতে হবে, আর কোম্পানির থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যবস্থা করে দেবে, খুব ভালো কোম্পানি আলহামদুলিল্লাহ, এবং এগুলো সাকসেস হয়ে আসলে এখান থেকে আমরা আরও কাজ করতে পারবো, বড় কোম্পানি। তো আমাকে তারা বলছে যে আপনি কোম্পানিতে একসময় আইসেন, আমি যাবো ইনশাল্লাহ। স্লোভানিয়া যাওয়ার কথা আছে আমার ভাইয়া। হ্যাঁ, আগে এইসব দেশগুলো শেষ করি একটু। আসলে যত বড় বড় সেনজেন দেশ অ্যাভয়েড করা যায় অত ভালো, এগুলো ইন্ডিয়া রিলেটেড কাজ, তো ইন্ডিয়া রিলেটেড কাজগুলো খুব টাফ। ইন্ডিয়ার ভিসা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, যে যাই বলেন না কেন, আমি এখন বুলগেরিয়া যদি সবাইকে পারমিট ধরিয়েও দিই, আপনারা কিন্তু ইন্ডিয়ার ভিসা করতে পারবেন না, যত চাপাবাজি করেন না কেন, যতই ফেসবুকে লাফান না কেন, এবং ওই যে বাইক চোদ্দের কথায় যতই নাচেন না কেন, আমি আজকে আপনাকে পারমিট দেবো বা কালকে আমি পারমিট দেবো, আপনি দেখবেন যে ইন্ডিয়া ভিসা করতে পারেন না, হয় না। তো চাপাবাজি আর বাস্তবতা বহুত তফাৎ আছে। হ্যাঁ,
আপনি অন্যের কথায় যতই প্রভাবিত হন না কেন, আপনি আমার সম্পর্কে যাই ধারণা করেন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। বাস্তবতা আমি বুঝি, কারণ পকেটের টাকা আমার যায়, আপনার সময় যায়, টাকা আমার যায়, ঠিক আছে? তো এই জন্য ও বুলগেরিয়ার 18টা যেটি বললাম, 18টার তালিকা এই ইয়ের কাছে আছে, আমাদের 4 তারিখে অফিস করবে। আমাকে আজকে অনেকে বললো যে ভাই আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। এটা আপনারা একটু তার কাছ থেকে জেনে নেবেন। এই 18টা পরে আমাদের আছে আরও 20টা, এগুলো হলো স্টিল পিকজার। আর এই যে 18টা বলতেছি বারবার, এই 18টা হলো সুইং অপারেটর। আমি বলবো আপনারা যারা এই 18 জনের সুইং অপারেটর আছেন, আপনারা ভালোভাবে কাজ আয়ত্ত করেন। এখানে কাজ না জানলে লোক রিসিভ করে না, সোজা কথা। এবং আপনার ভিসা হওয়ার পরে ওদেরকে ভিডিও দেখাতে হবে যে হ্যাঁ এই যে আমি ভিসা পাইছি, তারপর ওর পরে যে দেখো কাজ দেখাও। আমরা কিন্তু শুরুতে এই যে 18 জনের ইয়ে করলাম, এতে কিন্তু ভিডিও দিছি প্রত্যেকের, হ্যাঁ। ওরা ভিডিও দেখে বলছে যে ঠিক আছে, এখন তো তেমন একটা ইয়ে না, স্পিড দেখতেছি না, কাজ হইতে হইতে অনেকটা সময় যাবে, এর ফাঁকে ওদেরকে বলো যে খুব যাতে দক্ষ হয়ে যায়। তো আমি জানি না ওরা কি করতেছে, কাজ আদৌ শিখতেছে কিনা। আমি অফিস থেকে দেখেন প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিন্তু করানো সম্ভব না। আপনার ভিতরে ইয়ে থাকতে হবে যে হ্যাঁ, মাইন্ড সেট আপ থাকতে হবে যে হ্যাঁ আমি বুলগেরিয়াতে এসে 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো। এটা আপনার ভিতর থেকে আসতে হবে। আমি বা আমার অফিস থেকে বারবার আপনাদেরকে ফোন করে করে এটা আসলে সম্ভব না। এখন আপনাদের কার কি মাইন্ড সেট আপ আমি জানি না। পরবর্তীতে সমস্যা হলে কিন্তু বাপরে বাপ এগুলো নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। এই যে আমাদের ওই যে কয়েকদিন আগে যে 5 জনের ভিসা হইলো বুলগেরিয়ার, তাদের ফ্লাইট আছে 15 তারিখে, এটা পিছিয়ে মনে হয় 18 তারিখ করা হয়েছে, 3 দিন পরে। তো এটা অনেক সমস্যা, ওদেরকে রিসিভ করার ব্যাপারেই তারা রাজি হচ্ছিল না, বহুত ঝামেলা, কারণ তাদের কাজটা পছন্দ করে নেই। এখানে খুব কাজের ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট, ঠিক আছে? দক্ষ লোক ছাড়া এরা অ্যালাউই করে না। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছেন, এটা যদি রাখতে পারতাম তাহলে ভালো হইতো। আমি আসলে দেখি তো এটা রাখা যায় কিনা। না, পড়ে যায়, না পড়ে যায়। আচ্ছা, একটু দেন আরেকবার পড়ি আমি। ইফতেখার মাহমুদ ভাই, কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। আশিক, ক্রোয়েশিয়া কি ফুল? ক্রোয়েশিয়া কি ফুল? ও, ক্রোয়েশিয়া কি ফুল অফ ভাই? হ্যাঁ, এখন তো ফুলই অফ। অফ বলতে হোল্ড, ব্যান করে দেয় নাই। হ্যাঁ, ব্যান করে দেয় নাই, তবে বন্ধ আছে। কাজ হচ্ছে না, বাস একটু কি কাজ চালু হয়ে যাবে। এটা নিয়ে আমি ওই ভিডিও শুরুতেই বলছিলাম। আচ্ছা, কমেন্ট করেন কাইন্ডলি। হ্যাঁ, আমার ওই যে আরেকটা মোবাইল আছে, ওইটাতে আসলে নেট নাই। এটা সিম কিনছি এখানে, শুধু ডাটা সিম। সিমটার দাম হইলো কত কাইন্ডলি কিনলাম, এটা কিন্তু কিনিনি। আমার ভাই নিজের কেয়ার নেবেন। নিজের কেয়ার কেমনি নেবেন? পর্তুগাল সম্পর্কে কিছু বলেন তো ভাই? বলে ফেলছি, পর্তুগাল নিয়ে তো ব্যাপক ট্রলে শিখে দিচ্ছি, এই জন্য কিছু বলবো না। অফিসের নাম্বার আছে, কথা বলবো। বাংলাদেশ থেকে এখন কোন দেশের জন্য ভালো হবে? বাংলাদেশ থেকেই যদি বলেন তাহলে বলবো শুধু কসোভো হইতে পারে, সার্বিয়া হইতে পারে। আবার অনেকে এখন তো নর্থ মেসিডোনিয়া শুরু করছে, আমিও চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? আমিও এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বুলগেরিয়া কাজের খবর কি? তো এতক্ষণ ধরে কি কথা বলতেছি? অনেকে মালদোভা করতেছে। আর রাশিয়ার যে বিষয়টা আমি বলছিলাম, যে অনেকে রাশিয়ার ব্যাপারে আমাকে নোট ছিল, রাশিয়ার বিষয়টা একদম ক্লিয়ার আছে। আমাদের রাশিয়ার তেমন কোনো ফাইল নেই, 3-4টা ছিল, এগুলো দিয়ে দিছি। এগুলো 45 দিন পরে আমরা অ্যাপ্রুভাল সহ সব কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইফতেখার মাহমুদ, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। হ্যাঁ, আমি তোমার মেসেজ দেখছি, ইনশাল্লাহ তোমার মেসেজ দেখছি আজকে। না, স্পেন, ডেনমার্ক এগুলো নিয়ে কাজ করবো না। স্লোভানিয়া হইতে পারে, স্লোভানিয়াতে টুকটাক কাজ হয়। স্লোভানিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, এগুলো টুকটাক কাজ হয়, কিন্তু স্পেন, ডেনমার্ক এইসব এগুলো হয় না, এগুলো বকওয়াস। অনেকে বলে তো দেখি যে অস্ট্রেলিয়া, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ড এত সোজা। এগুলো হচ্ছে রিচ কান্ট্রি, হ্যাঁ, অনেক ধনী দেশ,
এবং এইসব দেশে সাধারণ নর্মাল যে ওয়ার্কার এগুলো তারা নেয় না। হ্যাঁ, এখানে প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এই ধরনের যারা স্কিল্ড এবং যারা প্রফেশনাল তাদেরকে এখানে নেয়। নর্মাল লোকজন ওইসব দেশে নেয় না। ঠিক আছে, এত সহজ না, নিলেও বহু প্রসিডিউর আছে, অনেক কিছু মেনটেন করতে, অনেক ঝামেলা আছে। বিশেষ করে ডেনমার্ক, সুইডেনের মতো দেশে তো যারা পড়তে যায় আপনারা জানেন যে ইয়ে লাগে, আইএলটিএস লাগে। আর এগুলোর এত সোজা না। স্লোভেনিয়া নিয়ে কবে থেকে কাজ করবেন? না, এখনও জানি না। আমার এরকম কোনো অপরচুনিটি আসলে অবশ্যই জানাবো ইনশাল্লাহ। যখন যেই কাজের অপরচুনিটি আসবে জানাবো ইনশাল্লাহ। এই তো ঘুরে শুরু করলাম ইনশাল্লাহ। নানা জায়গায় যাচ্ছি, নানা মানুষের সাথে পরিচিত হচ্ছি, নানা দেশের নানা কালচার, নানা সংস্কৃতি, বিভিন্ন ধরনের মানুষের সাথে এখন মেলামেশা হচ্ছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ, হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকটা দেশ নিয়েই যেগুলোতে আসে ভিসার পসিবিলিটি আর কি, ওইসব দেশ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। না 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 না, ওইটা না, সার্বিয়া যেগুলো চলে আসছে, যেগুলো আমাদের কসোভো চলে আসছে অলরেডি, এগুলা ঈদের পর পর পাঠিয়ে দিতে হবে, লটে লটে দিতে হবে। ঠিক আছে, একসাথে এত এত ফাইল দেওয়া যাবে না। এখানে আমাদের 32টা আছে, ঈদের পর পর এগুলো দিয়ে দেবো। আর আমাকে এনশিওর করলো যে বাকিগুলো 6 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। 6 তারিখের মধ্যে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। টাকা চাপ আছে, অনেক টাকা চাপ আছে। যেমন পারমিট আসলে ওদেরকে এটা বড় অ্যামাউন্ট দিতে হয়, কারণ এগুলো সব তো জানেনি কীভাবে কাজ করায়। বাংলাদেশে কসোভো কত লোক পারমিট নিয়ে বসে আছে, একটা কাজও হয় না। সব কন্ট্রাকচুয়াল কাজ, সব কন্ট্রাক্টের কাজ। হ্যাঁ, আর কন্ট্রাক্টের কাজগুলো অনেক টাকা লাগে। এই জন্য এগুলো ওই লটে লটে দিতে হবে, 5 জন 7 জন 10 জন করে করে। একসাথে এতগুলো দেওয়া সম্ভব না, এত লোড নিব থেকে, এত টাকা পাবো। ও, তোমার আব্বুরে ফোন দিতে গেলো। হ্যাঁ, আমি তো আসলে রিপ্লাই বলতে কি, তুমি আমার যেটা বলছো এটা অসম্ভব কথা। তোমার পারমিট রেডি, আমরা 6 তারিখে পাবো। 6 তারিখে পাইলে 7 তারিখ বা 8 তারিখে এসে পাসপোর্ট পুলিশ দিয়ে দেবে, দিলে আমরা এগুলো পাঠাবো। নর্থ মেসিডোনিয়া থেকে স্ট্যাম্পিং হবে। ঠিক আছে, কসোভোরগুলো বাংলাদেশ থেকে কোনো ডেট নেই, কিছু হয় না। নর্থ মেসিডোনিয়া থেকে আগে যেগুলো আসছিল 2-4টা, ওগুলো আল্লাহর মতো ম্যান পাওয়ার হয়ে গেছে। এগুলো ফ্লাইটও কমপ্লিট হয়ে গেছে ঈদের আগে। তো কসোভো আমি একবার যাবো ইনশাল্লাহ। আসলে বাংলাদেশ থেকে যদি কসোভো করাটা সম্ভব হইতো তাহলে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। তো জানি না কি আসলে বাংলাদেশ বাদ অবস্থা। বুলগেরিয়া বাংলাদেশ থেকে না, এরকম কোনো দিক নির্দেশনা এখনো পাইনি। পাইলে তো জানবেন ইনশাল্লাহ কিভাবে কাজ হয়, সময় কত লাগে। এগুলো অফিসে যোগাযোগ করবেন ভাই। হ্যাঁ, অফিসে যোগাযোগ করবেন। আমি আপনি দেশে আসবেন কতদিন পরে? না, আমার বিষয় এটা তো শেষ। এটা আমার মে মাসের 14 তারিখ পর্যন্ত আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ক্রোয়েশিয়া যেগুলো আছে, এটা ভিডিও শুরুতে আমি বলছিলাম, না জানি ভিডিওর মাঝামাঝি সময় আমি বলছিলাম যে এখন যেগুলো আমাদের একদম সময় ওভার হয়ে গেছে, 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে ইয়ার ক্রোয়েশিয়ার, এগুলো আমরা শিফট করে ফেলবো। কারণ এটা তো সেনজেন দেশ, তাই না? চলে আসুক। এবং আমি বলবো যে যেই দেশে পারেন শিফট হয়ে যান এবং দ্রুত চলে আসেন। আগামীতে এইসব দেশে কাজ করা খুব টাফ হয়ে যাবে। আজকে কার সাথে জানি কথা বলতেছিলাম যে সার্বিয়ার কাজ হয়তো, আমি যখন প্রথম শুরু করলাম আর কি সার্বিয়ার কাজ, এটা ছিল আপনার 5,50,000 টাকা করে। এটা 2000 সালে ছিল, তখন কোভিড চলে। তো তখন কিন্তু আসলে ম্যান পাওয়ারও হইতো না সার্বিয়ার। ওই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে হইতো 35,000 টাকা দিয়ে। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে সে সময় ফ্লাইটগুলো দেওয়া হইতো। তো 5.5 লাখ। আর আজকে একজন আমাকে ফোন দিল 10.5 লাখ সার্বিয়ার কাজ। ভাবতে পারেন? কেন আমি যদি বলি যে সার্বিয়া 10.5 লাখ, কি পরিমাণ ট্রল! আই খোদা! যারা আসলে এগুলো করে, বিশ্বাস করেন ওরা বাংলাদেশের
ওই প্রত্যন্ত অঞ্চলে থাকে, ঢাকা শহরে এসে এক থাকার যোগ্যতা তাদের নাই। তো তারা এই যে যেমন ধরেন পর্তুগালে খরচটা কত পড়ে, 20 লাখ 22 লাখ টাকা খরচ পড়ে যায় 2 বছরের ভিসা। তো এটা যখন আপনি অ্যামাউন্টটা সোশ্যাল মিডিয়ায় দিবেন, আমরা তো আসলে সবসময় সোশ্যাল মিডিয়াতে আমাদের সব কিছু হাইড রাখি না, সব খোলামেলা বলে দিই যে কীভাবে প্রসেস করবেন কি না কি যাবতীয় দিয়ে দিই। তো সার্বিয়ার এটার যখন দিলাম আমি এই আমাদের কি বলে পর্তুগালের, এটা আমি আসলে পাবলিশ করি নাই। আজকে দেখছেন না আমাদের এডিটর আছে অনেক, অ্যাডমিন আছে অনেক, ওরা নানা সময় পোস্ট করে। আজকে দেখছেন না একজনে লাইভ করলো ইয়া থেকে, কক্সবাজার থেকে, অনেকে বলে আমি আপনি কক্সবাজার আসছেন কবে, এটা আমি না। এটা বুঝতে হবে যে একটা পেজে যখন লাইভ আসে, একটা পেজের অনেকগুলো অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, হ্যাঁ, ওরা এগুলো করতে পারে, অ্যাক্সেস তাদের কাছে থাকে। তো আমার অফিস থেকে জাহিদে একটা ডিজাইন করে এটা পোস্ট করে দিচ্ছে ইয়ার পর্তুগালের। তো আমি তো কখনোই ওরা বলতাম না যে তুমি এটা পোস্ট করো না, করো, কারণ হচ্ছে এই অ্যামাউন্ট দেখলে এটা তো কেউ হজম করতে পারবো না, সবাই তো ডায়রি হয়ে যাবে। আরে বাপরে 20 লাখ 22 লাখ টাকা পাতলা বাগানে ছুটে যাবে। তাদের ধারণা ওইসব দেশে যেতে 15-20 হাজার টাকা লাগে হয়তো, বা 5 লাখ 10 লাখ টাকা লাগে। তো তাদের তো ধারণাই নেই। এরা বসছি তো এখানে এগুলো মানুষের টল করার জন্য, মানুষের গালাগালি করার জন্য, এবং মানুষের অপবাদ দেওয়ার জন্য, অপদস্থ করার জন্য, বেজ্জতি করার জন্য, হ্যাঁ, এবং লেগেই থাকে তারা এগুলো। এবং আপনি দেখবেন আমার আমার যে গ্রুপটা আছে সার্বিয়া প্রবাসী, এখানে আমাদের 1,03,000 মেম্বার আছে। এখানে অনেক পোস্ট আসে, নানা এজেন্সির নামে বদনাম, সারাদিন পোস্ট আসে, আমি এগুলো অ্যাপ্রুভ করি না। ইভেন আমি একটা পিন পোস্ট করে রাখছি যে কোনো এজেন্সির নামে বদনাম করা পোস্ট আমি অ্যাপ্রুভ করবো না, করিও না, ঠিক আছে। তো ওইখানে দেখি যে অনেকে বিভিন্ন ভিসার ছবি দেয়, ভিসার ছবি দিয়ে বলে যে অভিজ্ঞ ভাইরা বলেন তো এই ভিসাটা ফেক নাকি রিয়েল। আমি তখন হাসি যে এই জায়গায় যারা আছে তাদের কি অভিজ্ঞতা আছে, তাদের তো একটা আমার মনে হয় না যে তাদের পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা আছে কিনা, এবং তাদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে ইন্ডিয়ায় গেছে কিনা। ইন্ডিয়া তো তাও এখন দুনিয়ার টাকা লাগে ভিসা করতে, নেপাল তো ভিসা ফ্রি। আমার মনে হয় না তাকে বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন নেপাল গেছে, নেপাল তাক দূরের কথা মিয়ানমারও তো মনে হয় কোনোদিন যায় নাই, কক্সবাজারও যায় নাই কোনোদিন। হ্যাঁ, এই লোকগুলা সলিউশন দিয়ে দেয় কিভাবে জানেন? আপনি ওই ভিসার ছবিতে যখন পোস্ট করার সাথে সাথে মৌচাকের মধ্যে ঢিল মারলে যেরকম মাছি বন বন করে আসে না, ঘিরে ধরে, এইভাবে ঘিরে ধরে ফ্যাক 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 ফ্যাক। তুমি কিসের ভরসা এবং কিসের কোন কোন বিবেচনায় কিংবা কিভাবে তুমি বললে যে এটা ফ্যাক? ঠিক আছে, পারমিট দেয় অনেকে, এটা তো ফ্যাক, এটা দেখলে বোঝা যায় এডিট ফ্যাক। তো এই হইলো আমাদের অবস্থা। আমাদের বিচার, আমাদের বুদ্ধি, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন আমরা ফেসবুকের কাছে দিই। ফেসবুকে যারা মেম্বার আছে এরা মনে করে যে সব পণ্ডিত, এরা সব কিছু জানে, সব কিছু বুঝে, ওদের কাছে দিলে ওরা সব কিছু সমাধান দিয়ে দেয়। ওয়ান স্টপ সলিউশন আর কি, যেটা বলে ওয়ান স্টপ সলিউশন। সব কিছু সলিউশন আছে ফেসবুকে। যেমন মনে করেন বাংলাদেশের ছাড়া পৃথিবীর ইতিহাসে এরকম কারণ নাই। আপনি যেই প্রফেশনে আছেন পৃথিবীর অন্য 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 দেশগুলোতে উন্নত বিশ্বে আর কি, ধরেন আপনি একজন ডাক্তার, আপনি কখনোই একজন ইঞ্জিনিয়ারকে পরামর্শ দিতে পারবেন না, এবং আপনি কখনোই একজন ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনি একজন মুচি, আপনি জুতাই সেলাই করবেন। আপনি যদি বাংলাদেশিদের একজন মুচিকে যদি বলেন ভাই আমার তো মাথা ব্যথা করতেছে, আমার এখন কী করা উচিত, সে সাথে সাথে বলে দিবে যে তুমি ডিসক্রিন খাও, কারণ কোনো এক সময় হয়তো সেই ডিসক্রিনটা খাইয়া তার মাথা ব্যথাটা গেছে, এবং ডাক্তার হয়তো তার পর্যবেক্ষণ করছে, তার উপসর্গগুলো দেখছে কী কারণে তার মাথা ব্যথা, সিমটম তো বের করতে হয়, সেটা দেখে সে বুঝছে যে হ্যাঁ তার মাথা ব্যথার কারণ হলো এটা, এই কারণে সে এই ওষুধটা খেলে এটা তার জন্য ভালো হবে, এই জন্য সে এটা দেয়। আর আমরা কি করি, এইটাকে আমরা ধরে নিই যে হ্যাঁ এই রোগের জন্য এটাই পারফেক্ট, কিন্তু কি কারণে এই রোগটা হইলো এটা কেউ জানে না। এই হলো অবস্থা। বাংলাদেশ হলো আসলে ওয়ান স্টপ সলিউশন। আপনি যেই পেশায় থাকেন না কেন সব বিষয়ে আপনাকে কথা বলতেই হবে, এবং সব বিষয়ে আপনাকে পরামর্শ দিতেই হবে। তো এই গ্রুপগুলোতে আসলে এগুলো হয়, তো আমি এগুলো দেখি আর হাসি, মানে বাস যেহেতু সার্বিয়া রিলেটেড পোস্ট এগুলো আসলে আমি অ্যাপ্রুভ করে দিই, পরে হাসাহাসি চলে আর কি। তো এগুলো দেখলে আপনি জানেন না অনেক মানুষের মন খারাপ হয়ে যায়, অনেক মানুষের মন খারাপ হয়ে যায় যে আরে জেনুইন ভিসা, অথচ সে বলতেছে ফেক। তো যে লোকটা ভিসাটা যার ভিসা তার ভিতরে তো বিশাল পরিমাণ সন্দেহ দানা বেঁধে, এবং সে দেখেন এজেন্সিরা তখন টাকা দিতে চায় না, বলে যে হায় হায় ফেসবুক এজেন্সি, ফেসবুক এম্বাসি তো বলে দিয়েছে যে এটা ফেক, আমি টাকা দেবো না, আগে আমি ওইখানে যাই পৌঁছাই তারপর। এ লাগলো ভেজাল,
এইসব চলছে আর কি। তো এইসব ব্যাপারে আসলে পরামর্শ দেওয়ার কিছু নাই। আমি যতই কথা বলি না কেন, এগুলা আবার ট্রলের শিকার। ওই যে দেখেন দরবেশ বাবা বলতেছে, ওই যে দেখেন অনলাইন স্লিপ বাবা, হ্যাঁ? তো মানুষের টাকা মেরে দিয়ে চলে গেছে। আমার তো কয়েকজন বলতেছে আপনি পালাই গেছেন কেন ইয়াতে, ইউরোপে। ইউরোপে আমি পালাই গেছি। তো ইউরোপে যদি আমি পালাই গিয়ে থাকি, বাংলাদেশের অফিসটা কি তোর বাপে চালায় শুয়ারের বাচ্চা? এই যে আমার অফিসটা খোলা, 25,000 টাকা আমাকে ভাড়া দিতে হয়, আমার এখানে 4টা স্টাফের বেতন দিতে হয়, 2টা ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেটের বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, আমার হিজড়াদেরকে বিল দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়, এগুলো কিন্তু তো বাপে চালায়। এবং যদি কোনো দালাল পালিয়ে যায়, সে কি কোনোদিন অফিস খোলা রাখবে? বাঞ্চুত হয়ে গেল। এবং এই 4 তলাতে আমার অফিস কিনা, কে বলে এগুলো? কোন বিবেচনায় বলে? আর কোন শালারা এগুলো শুনে? আমার মাথা ধরে না। এবং আমি যদি পালাই দিতাম, আমি কোনোদিন নেটে থাকতাম, আপনাদের সাথে যোগাযোগ করতাম কোনোদিন, কেউ পাইতো আমার টিকিটও পাইতো। ধরেন আমার কাছে তো এখনো কত মানুষের টাকা টুকা আছে না, জামান আছে না, আমি যদি এখন সিম বন্ধ করে দিই, কোনো শালা পাবে আমাকে? পাবে? কেউ পাবে না। তাহলে আপনারা কোন বিবেচনা এগুলো নিয়ে মাথা কামান? এগুলো যখন আমার চোখে পড়ে, বিশেষ করে অনেক খারাপ লাগে, মাঝে মাঝে এগুলো ইগনোর করি। আবার অনেক শালা আছে আবার এগুলো আমাকে মেনশন করে আমার হোয়াটসঅ্যাপ দেয়, দেখেন ভাই জবাব দেন, আপনি এটা নিয়ে কথা বলেন না কেন? দেখছেন অবস্থা? তো যখনই কথা বলতে যাই, যদি আমি পজিটিভলি অ্যান্সার দিই, ওরা একটা গালি দেয়, গালি দিলে তখনই তো মাথা খারাপ হয়। আর আমার তো এমনি মুখ খারাপ, জানেন আপনারা, আমি তো দরবেশ, মুখ খারাপ, আমি আবার 2টা গালি দিই। তো এতে কি হয়? আমার আমল নামা নষ্ট হয়, ওই ব্যাটার আমল নামা নষ্ট হয়। কারণ সন্দেহপ্রবণ হয়ে যখনই আপনি যা বলবেন না কেন, এটা মারাত্মক গুনাহের কাজ, কারে কি বুঝাবে? আমি যতই এগুলো বলি না কেন, এদের কাছে কিন্তু জবাব রেডি আছে, একটু পরে দেখবেন শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে দীর্ঘ লাইভ করলাম, কত কথা বললাম, কত বিষয়ে কথা বললাম, এগুলো নিয়ে আবার তারা শুরু করে দেবে। তো এগুলো শুনতেছি আর কি। মাথায় রাখবেন, যদি পালাই যেতাম, কেউ আমার কোনো খুঁজে পেত না, অফিস বন্ধ থাকতো, আপনি অফিসের দরজা খালি আসতে না যাইতেন, এবং আমার নামে প্রচুর মামলা হয়ে যেত। আজ পর্যন্ত কোনো কমপ্লেন আছে আমার নামে? করতে পারবে কোনো শালাই পর্যন্ত? ঠিক আছে? তো এটা চলবে বাঙালি। আর এখানে আমার এক এজেন্সি ছিল বুলগেরিয়াতে, সে আমার একটা গালি দিচ্ছে যে অল বাঙালি মাদারচোদ। কার কাছে শিখছে জানি না, মাদারচোদ। এটা শুনে আমার খুব খারাপ লাগে। আমি তারা বললাম যে না, আমি প্রটেস্ট করছি যে না, সব না, কিছু কিছু আছে, এখনো প্রচুর বাঙালি আছে যারা এইসব দেশে আসতে চায় এবং তারা এখানেই থাকতে চায়, কোনো দেশে যাবে না। তো আলহামদুলিল্লাহ অনেকে আমি ম্যানেজ করতে পেরেছি আপনাদের দোয়ায়। এগুলো ইউরোপ রিলেটেড কাজ, এগুলো ধীরে সুস্থে হয়, তাড়াতাড়ি কোনো কাজ হয় না। আর এখনকার যে পরিস্থিতি, বাংলাদেশের বদনাম সমগ্র ইউরোপে, ঠিক আছে? আর মিডল ইস্টের কাজ তো তাড়াতাড়ি হয়ে যায়। আমরা চিন্তা করছি যে এখন থেকে মিডল ইস্টের কাজ করবো। কি অবস্থা, সৌদি আরবের কাজ করবে 1 মাস 1.5 মাসে কাজ হয়ে যায়। ওই যে আমাদের একজন ক্লায়েন্ট ছিল হাট বোয়ালিয়ার, তার আমরা সৌদি আরবের কাজ করছি। ফ্লাইট দিতে একটু সমস্যা হয়েছে কেন, ওই যে টিকিটের দাম মারাত্মক ছিল, এগুলোতে রেট কম, অনেক বেশি টিকিটের দাম দেখে আমরা ফ্লাইটটা একটু পিছাইছি। 4 তারিখে হচ্ছে তার ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ, 4 তারিখে। আমার মুখে মানা লাগবে না ভাই, আমার মুখে মানার লাগবে না। আপনি যদি আমাকে বলেন যে আপনি গালে সহ্য করেন পাবলিকে আমার মা বোন নিয়ে গালি দেয়। আপনি জানেন আমার আব্বা একজন মাদ্রাসা শিক্ষক ছিল, কারি সাহেব, যার যার সম্পর্কে মানুষ আজ পর্যন্ত আল্লাহর রহমতে, উনি মারা গেছে 2014 সালে জীবিত অবস্থায়, এবং তার মৃত্যুর পরেও কোনো মানুষের কোনো একটা কটু কথা বলার সাহস পায়নি কোনোদিন। এমন বাপের সন্তান আমি, এমন সুশিক্ষা পাইছি আলহামদুলিল্লাহ। তো এই বাপেরও তুলে গালি দেয়, আপনি কেমনে কেমনে এগুলো সহ্য করবেন? তো সুতরাং আমার আব্বা একজন কারি সাহেব, হাজার হাজার ওস্তাদের ওস্তাদ। উনি একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন প্রায় 40 বছরের মতো। হ্যাঁ, ওনার চাকরি মেয়াদ ছিল আরো 8-10 বছর, যখন উনি মারা যায় আর কি। তো ওনার কোনো গায়ে ওনার সাদা পাঞ্জাবি পড়তো, কোনোদিন কোনো দাগ পড়ে না আলহামদুলিল্লাহ। তা আমরা এই বাপের সন্তানে আমরা এগুলো কীভাবে পালাবো? এই যে এগুলো বলে যখন, তখন খুব খারাপ লাগে, অনেক মন খারাপ লাগে। আমরা যারা এই লাইনে কাজ করি তারা নানা জায়গায় ফেঁসে আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর এই যে আমার বুলগেরিয়ার 18টা পারমিট নিয়ে কতদিন ধরে বলতেছি না, পাচ্ছি 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 পাচ্ছি, আজকে আমার বললো যে 2 দিন পরে পাবে। এখন আমি তো আপনাদেরকে লাইভে এসে বলে দিলাম 2 দিন পরে পাবো, কি আদৌ কি আমার 2 দিন পরে দিবি কিনা আমি তো জানি না। কারণ এই কথা আমাকে আরো মোটামুটি বলা চলে যে 10 দিন আগ থেকে বলতেছে যে 2 দিন পরে তুমি পাবো, ঠিক আছে? একটু আগে ফোন দিয়েছিল, ওই যে লাইভে আসার আগে, সে বললো যে তুমি 2 দিন পরে পাবে। আমি কাউকে 2 দিনের কথা বলিনি, আমি বলছি যে হ্যাঁ আমি রিসেন্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। বিষয়টা হলো এরকম, কারণ যারা কাস্টমার তারা চায় ইনস্ট্যান্ট একটা ডেট দিক, যখনই ডেটটা মিস হয়ে যায় তখনই তো খারাপ। এগুলো তো বানিয়ে দেওয়ার কোনো ব্যাপার না, এগুলো কেন আপনারা বুঝেন না, আমার মাথায় আসে না। এমন তো না যে আমি ছাড়া বাংলাদেশের সব এজেন্সি দরবেশ ভালো, যা বলে তাই হয়ে যায়।
হ্যাঁ, আর আমি সবার সাথে মিশি, তো সবাইকে অ্যাক্সেস দিই। যে কেউ চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, এবং যে কেউ চাইলে আমার ফেসবুকে কমেন্ট করতে পারে, সেগুলো আমি আবার অ্যান্সারও দিই। ঠিক আছে, আমি যে কাজটা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি মনোযোগ দিয়ে করি, এই জন্য আমাকে সব জায়গায় আপনারা পান, বাট হোয়াটসঅ্যাপে এখন থেকে আর তেমন পাবেন না। ডিএসএল করে পাসপোর্ট পাঠাইলে ভিসা স্ট্যাম্পিং হইতে কোন দেশের জন্য বলছেন ভাইয়া? সার্বিয়ার ব্যাপারে আমি বলি, সার্বিয়ার 10-12 দিন 15 দিনে পারমিট আসে। কন্ট্যাক্ট ভালো থাকলে 2 মাসের মধ্যে আল্লাহর মধ্যে অ্যাপ্রুভাল। যদি কন্ট্যাক্ট ভালো থাকে 2 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পর পাসপোর্ট পাঠাইলে 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে স্ট্যাম্পিং হয়। আগে কিন্তু 15-20 দিন, 7 দিন, 3 দিন, 4 দিন এর মধ্যে স্ট্যাম্পিং হতো। এখন কিন্তু দ্রুত আর স্ট্যাম্পিং দেওয়া হচ্ছে না। তো সার্বিয়া নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিছি, আপনাদেরকে অনেক কথা বলছি, এবং সার্বিয়া থেকে অনেকবার লাইভে আসছি, বলছি যে ওখানে প্রটেস্ট চলতেছে, এবং অনেকে বলে যে সার্বিয়া কি সেনজেন হবে কিনা। আমি বলি ভাই, সার্বিয়া সেনজেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সার্বিয়া হচ্ছে ইউরোপের লোডিংয়ের বাইরের একটা দেশ, তারা চায়না এবং রাশিয়ার মিত্র দেশ। ঠিক আছে, দুইটা দেশ আপনার সেনজেন হওয়ার পসিবিলিটি খুবই সামান্য। তার মধ্যে একটা হলো সার্বিয়া, আর আরেকটা হলো বেলারুশ। বেলারুশ সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে অগ্রাহ্য করে রাশিয়াকে জায়গা দিচ্ছে, আপনারা জানেন, আপনার ইয়াকে কোপানোর জন্য, ইউক্রেনকে, হ্যাঁ, যুদ্ধের সময়। তো ওদেরকে এখানে তারা ঘাঁটি দিছে, তাদের যুদ্ধ বিমান, তাদের গ্রেনেড ম্যানেড সব কিছু এখানে রেখে রেখে ইউরোপিয়ানদেরকে পিটেছে। তো সেই হিসাবে আপনাকে ধারণা তারা সেনজেন হবে কোনো প্রশ্নই আসে না। তো তদ্রুপ ইয়ারও এই অবস্থা, ওই সার্বিয়ার একই অবস্থা, তারা রাশিয়া এবং চায়নার মিত্র দেশ। সার্বিয়া অনেক উন্নত এবং তাদের অবকাঠামো উন্নত, খুবই সুন্দর। তাদের এখানে যে বিল্ডিংগুলো এবং কনস্ট্রাকশনগুলো, এগুলো ম্যাক্সিমাম অর্থায়ন হচ্ছে রাশিয়া এবং চীনের। তো সুতরাং তাদের গভর্নমেন্ট কখনোই তাদেরকে ইয়ে করবে না, কারণ তাদের নিজস্ব সক্ষমতা খুব কম। তো তবে ইদানিং যারা প্রটেস্ট করছে, তারা জার্মান এবং ফ্রান্সের অর্থায়নে প্রটেস্ট করছে। তারা চাচ্ছে যে এখন যে সরকারটা আছে, সার্বিয়া যে সরকার আছে, যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে পদত্যাগ করলো, তারা তো হচ্ছে রাশিয়া এবং চীনের মিত্র। তো সেই হিসেবে যদি প্রটেস্ট করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা যায়, এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্র কোনো একটা শক্তিকে যদি ক্ষমতা আনাইতে পারে, তাহলে হয়তোবা সার্বিয়া সেনজেন হয়ে যাবে ইনশাল্লাহ। এটা ভিডিওর শুরুতে কথা বলে দিছি ভাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে অনেকক্ষণ কথা বলছি। ভিডিওটা একটু শুনবেন, একটু পরে চলে আসবে ইনশাল্লাহ। ভিডিও আমি রেখে দিব, কারণ ঠান্ডা হয়ে গেছে আমার হাত পা। 47-48 মিনিট হয়ে গেছে দীর্ঘ লাইভ। চেষ্টা করবো আগামী দিন আবার একটা লাইভ করতে। ওই ঘুরি ফিরিতে এগুলোই আবার বলতে হবে, এই জন্য আসলে এত ঘন ঘন লাইভ বসতে চাই না। ঘুরি ফিরি তো একই কথা বলে। দেখেন কয়জন আমার বলছে ভাই খাইছেন নি, বা কয়জন আমার বলছে ভাই আপনি শুকিয়ে গেছেন কা, আপনার চুলগুলো তো পেকে গেছে, চুল দানিগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, এগুলোকে বলবে না তো। পারমিটার অ্যাপ্রুভাল, তো এই একই কথা তো একদিনের ব্যবধানে আবার নতুন কথা হবে না, তাই না? যাই হোক, অনেক লম্বা লাইভ হয়ে গেল। সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ, সৌদি আরব থেকে আমরা বুলগেরিয়ার আর কাতার থেকে বুলগেরিয়ার অনেকগুলো জমা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, আশিক, হ্যাঁ আশিক বলছে যে খাইছেন না, খাইনি এখনো। এখানে একটা কেক পাওয়া যায়, কেক বলবো না এটাকে, পাউরুটির ভিতরে নিউটেলা দেয়া থাকে, এটার নাম হচ্ছে 7 ডে। এটা খাই, এটা হালাল তো, খাইতে একটু ভালো লাগে। ওইটা খাইছি একটা, 1 ইউরো। ওইটা খাইছি আর পানি খাইছি সারাদিন একটু। ফাইল জমা করবেন বলতে সৌদির থেকে তো খুব সহজ প্রক্রিয়া, আপনাকে তো আমি হোয়াটসঅ্যাপে সব দিয়ে দিলাম, আবার এগুলো লাইভে এসে প্রশ্ন করতেছেন কীভাবে জমা দেবেন। এগুলো কি নিজের গুরুত্ব বাড়াইতেছেন না মানুষের দেখাইতেছেন, বুঝলাম না। আপনাকে হোয়াটসঅ্যাপে তো ডিটেলস দিয়ে দিলাম, ওই অনুযায়ী কাজ লাগান। 1 থেকে 1.5 মাস লাগবে। হ্যাঁ, 1 থেকে 1.5 মাস। মালয়েশিয়া থেকে ভাইয়া ইয়ার কাজ হয়, অনেকে করে, কিন্তু আমি তো এখনো করতেছি না। ওইটা হইলো মালয়েশিয়া থেকে রোমানিয়ার কাজ অনেকে করতেছে। হ্যাঁ, আমাকে এখনো কেউ নক দেয়নি, আর আমিও তেমন ইন্টারেস্টও দেখাইতেছি না। বুলগেরিয়ার বিষয় রেশিও খুব ভালো, যেগুলো কোম্পানি ডেট নিয়ে দেয় এগুলো কোনো মিসিং হয় না।
আমরা কেন বলি বারবার যে কোম্পানি ডেট নিয়ে দিবে, এটা তো আপনার লাভ, এটা আপনার অনেক লাভ। কারণ আপনি যদি নিজে ডেট ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি 1 লক্ষ টাকা খরচ করতে রাজি হন, তাও ডেট পাওয়া যায় না এবং ফ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। আর কোম্পানি যে ডেটটা আপনাকে দিবে মেইলের মাধ্যমে, এটা আপনি ফ্রি অফ কস্টে পাবেন, 1 টাকাও লাগবে না, কোম্পানি নিজে নিয়ে দিবে এবং এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং এইটাতে ভিসা রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। খুব দ্রুত বিষয় হয় 25 থেকে 30 দিন ইন্ডিয়াতে গিয়ে, হ্যাঁ 25 থেকে 30 দিন সর্বসাকুল্যে। এখনো পর্যন্ত 30 দিন ওভার হয় নাই আমাদের কারো। ওয়েব স্টোর ওয়ার্ল্ড আমরা 11 জন। আরে ভাই বললাম তো, ভিডিওতে বলছি তো এগুলো। আপনি এই এক প্রশ্ন আর কতবার করবেন? অতিরিক্ত বিরক্তির জন্য আমি কিন্তু মানুষের ব্লক করে দেই, এরকম আমার একটা বদনাম আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ডাটা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।